আমার মনে হয় আমরা এখন ডার্ক রিঅ্যাকশন সম্পর্কে কিছু জিনিস শিখতে পারি। কিন্তু তার আগে আসুন দেখি ফটোসিনথেসিসের এই পুরো প্রক্রিয়াটির ঠিক কোন জায়গাটাতে আমরা আছি। ফোটন এসে ক্লোরোফিলের ইলেকট্রনগুলোকে উত্তেজিত করেছে, এটা ঘটছে লাইট রিঅ্যাকশনে। এরপর ফোটনগুলো ধীরে ধীরে নিম্ন শক্তি বা লোয়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে, শেষ ভিডিওতে এটা আমরা দেখিয়েছিলাম। আর পুরোটাই ঘটে থাইলাকয়েড মেমব্রেনের ভেতরে, ঠিক এখানে। এটাকে অন্য রঙে আঁকি, কাজটা হয় ঠিক এখানে। যখন এরা নিম্ন শক্তি স্তরে যায় তখন দুইটা ঘটনা ঘটে। প্রথমত, নিম্ন শক্তি স্তরে যাওয়ার কারণে এটা হাইড্রোজেনকে পাম্প করে এই মেমব্রেনের বাইরে বের করে দেয়। তখন এখানে হাইড্রোজেনের একটা বিশাল ঘনত্ব তৈরি হয়। এরা এটিপি সিনথেসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় আর এই মোশনকে ড্রাইভ করে এটিপি তৈরির জন্য। আর শেষ ইলেকট্রন গ্রহীতা বা হাইড্রোজেন বর্জক যাই বলুন, পুরো হাইড্রোজেন পরমাণুটা ছিল Na+। তো আমরা ফটোসিনথেসিসে দুইটা বাই প্রোডাক্ট পাই, যেটা প্রায় ব্যবহার করব। আমরা লাইট সাইকেল বা লাইট রিঅ্যাকশনস, সাইকেল বলবো না, আমি এখানে লিখেছিলাম, এখানে ছিল এটিপি আর NADPH। আর বাই প্রোডাক্ট হিসেবে ছিল, আমি বলেছি যে আমাদের উত্তেজিত ইলেকট্রনটি প্রতিস্থাপনের জন্য আরেকটা ইলেকট্রন দরকার, যেটা আমরা পানি থেকে নিয়েছিলাম। আমরা উৎপাদন করেছিলাম অক্সিজেন, যা ছিল এই বিক্রিয়ার গুরুত্বপূর্ণ একটা বাই প্রোডাক্ট। এখন যখন আমাদের এটিপি আর NADPH আছে, তখন আমরা ডার্ক রিঅ্যাকশন শুরু করতে পারি। আমি এই কথাটা আবার বলছি, যদিও এখানে ডার্ক রিঅ্যাকশন বলা হচ্ছে, এটা কিন্তু অন্ধকারে হয় না, বরং এটা লাইট রিঅ্যাকশনের সাথে একই সময় হয়। এটা হয় যখন সূর্য থাকে। যে কারণে এদেরকে ডার্ক রিঅ্যাকশন বলা হয় সেটা হলো এদের আলোর প্রয়োজন হয় না, এদের ফোটন লাগে না, দরকার হয় কেবল এটিপি, NADPH আর কার্বন ডাইঅক্সাইড। আসুন এবারে দেখি এখানে আসলে কি হচ্ছে। তার আগে নিচে চলে যাই, এখানে খালি জায়গা আছে। তাহলে এখানে লাইট রিঅ্যাকশন হয়েছে, লাইট রিঅ্যাকশনস এরা উৎপাদন করেছে। আমি এখানে রিভিশন দিচ্ছি। উৎপন্ন করেছিল কিছু এটিপি আর কিছু NADPH। আর আমরা প্রকৃতি থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, অ্যাটমসফিয়ার থেকে। এরা সবাই লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনে যাবে। লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন এটাই বলবো, কারণ ডার্ক রিঅ্যাকশন কথাটা সঠিক না। তো লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, এখানকার আসল মেকানিজমটাকে বলা হয় ক্যালভিন সাইকেল। এটাই হচ্ছে এই ভিডিওর মূল বিষয়বস্তু। সবাই যাবে ক্যালভিন সাইকেলে, আর এখান থেকে বের হবে, আউটপপ করবে পি গ্যাল, যেটা নিয়ে ফটোসিনথেসিসের প্রথম ভিডিওতে বলেছিলাম, G3P। এটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আর এটা ফসফোগ্লিসারলডিহাইড। এরা একই টাইপের অণু, কেবল নামটা ভিন্ন। এটাকে বলা যায় 3 কার্বন বিশিষ্ট একটা চেইন, যাতে একটা ফসফেট গ্রুপ আছে, একটা ফসফেট গ্রুপ আছে। আর এটাকে অন্য শর্করা তৈরিতে ব্যবহার করা যায়। এরকম দুটো যুক্ত করলে গ্লুকোজ পাওয়া যায়। মনে করে দেখুন, গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে বা প্রথম যখন আমরা গ্লুকোজের অণুকে ভাগ করেছিলাম, তখন দুটো ফসফোগ্লিসারলডিহাইড অণু পাওয়া গিয়েছিল। গ্লুকোজের 6টা কার্বন আছে আর এখানে 3টা। চলুন ক্যালভিন সাইকেলটা আর একটু বিস্তারিত দেখি। ধরি লাইট রিঅ্যাকশন থেকে বের হয়ে, আমি এখানে লিখছি, তাহলে লাইট রিঅ্যাকশন থেকে বের হয়ে, আচ্ছা আমি কার্বন ডাইঅক্সাইড দিয়ে শুরু করি। এটা লাইটের উপর ডিপেন্ডেন্ট না, এজন্যই আমি নাম্বারগুলো লিখছি, না হলে এভাবে লিখতে পারতাম না। আমরা প্রথমেই লিখি 6CO2, কারণ কার্বনের অণুর কি হচ্ছে সেটা আসলেই ইম্পর্ট্যান্ট। একটা কার্বনের সাথে দুটো অক্সিজেন আছে, কিন্তু আমি এখানে অক্সিজেন আঁকবো না, আমি শুধু দেখাতে চাচ্ছি যে কার্বনের কি হচ্ছে। আমি এখানে শুধু কার্বন আঁকছি, কিন্তু অক্সিজেন না। কি হয় যদি এখানে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে? কিছুক্ষণের মধ্যেই আমি রিঅ্যাকশনটা নিয়ে বলবো। যদি তারা বিক্রিয়া করে 6 অণু, হয়তো আপনাদের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগবে, 6 অণু, একে বলতে পারেন 6RUBP। 6RUBP এটা হচ্ছে রাইবুলোজ বাইফসফেট এর সংক্ষেপ। মাঝে মধ্যে বলা হয় রাইবুলোজ 1,5 বাইফসফেট। যে কারণে এটা বলা হয় সেটা হলো এর 5টা কার্বন আছে, 5টা কার্বনের অণু আছে,
3, 4, 5 এবং একটা করে ফসফেট আছে 1 আর 5 নম্বর কার্বনে। তাই এটা হলো রাইবুলোজ বাই ফসফেট, যা কখনো কখনো রাইবুলোজ 1, আমি লিখছি এখানে রাইবুলোজ 1, এটা হলো 1 নম্বর কার্বন, আর তারপর 5 বাই ফসফেট, দুটো ফসফেট আছে, এই হলো রাইবুলোজ 1,5 বাই ফসফেট। এখানে 5টা কার্বন চেইন আছে যাতে 2টা ফসফেট আছে, এই দুটো একসাথে বিক্রিয়া করে। আমি এখানে কিছুটা সিম্পলিফাই করেই বলছি, এই দুটো একসাথে বিক্রিয়া করে। এখানে অনেক কিছুই ঘটে, কিন্তু এখানে আমি আপনাদের মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এরা বিক্রিয়া করে আর এর সময় এরা তৈরি করে 12টা অণু পিগ্যাল বা ফসফোগ্লিসারলডিহাইড বা গ্লিসারলডিহাইড 3 ফসফেট পিগ্যাল। পিগ্যাল এটাকে এইভাবে বলা যায় যে এর আছে 3টা কার্বন আর একটা ফসফেট গ্রুপ। এখন কার্বনের সংখ্যা যেন দুই দিকে সমান থাকে। তো এখন কি ঘটবে, আমাদের কাছে এরকম 12টা জিনিস আছে, অর্থাৎ 36টা কার্বন আছে। আমরা শুরু করেছিলাম 36টা কার্বন দিয়ে। এখানে 6টা 5 কার্বনের চেইন আছে, তার মানে 30টা প্লাস আরও 6টা, তাহলে 36টা কার্বন। এরা পরস্পর বিক্রিয়া করে পিগ্যাল বানানোর জন্য। এখন এই বন্ডের ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে আছে তুলনামূলকভাবে এই অণুগুলোর চাইতে। তো আমাদের এই রিঅ্যাকশন ঘটাতে গেলে কিছু শক্তি যোগ করতে হবে, এটা নিজে থেকেই ঘটবে না। এই বিক্রিয়া ঘটাতে গেলে যে শক্তি লাগবে, যদি এখানে 6 আর 6 ব্যবহার করি, এই বিক্রিয়াটায় যে শক্তি লাগবে সেটা আসবে 12টা এটিপি থেকে। 12টা এটিপি থেকে আপনারা প্রতিটা কার্বন বা প্রতিটা রাইবোলোজ বাই ফসফেটের জন্য 2টা করে এটিপি ধরে নিতে পারেন। আর 12টা এনএডিএইচ থেকে, 12টা এনএডিপিএইচ। আসলে আমি আপনাদের কনফিউজ করতে চাই না, যদিও এনএডিএইচ আর এনএডিপিএইচ প্রায় একই জিনিস, তবে এখানে এনএডিপিএইচ হবে। তারপর এরা বের হয়ে যায় 12টা এডিপি আর 12টা ফসফেট গ্রুপ হিসেবে। এরপর আসে 12টা এনএডিপি প্লাস। এনএডিপি প্লাস, যে কারণে এটা এনার্জি বা শক্তির উৎস, তা হলো এনএডিপিএইচ এর ইলেকট্রনগুলো, বা বলতে পারেন সেই ইলেকট্রনগুলোর সাথে হাইড্রোজেনগুলো, এরা উচ্চ শক্তি স্তরে আছে। যখন এরা ক্রমশ নিম্ন শক্তি স্তরে যেতে থাকে তখন এরা একটা বিক্রিয়া চালাতে পারে, এবং অবশ্যই যখন এটিপিগুলো ফসফেট গ্রুপ হারায়, সেই ইলেকট্রনগুলো যারা উচ্চ শক্তি স্তরে আছে তারা নিম্ন শক্তি স্তরে যায় আর একটা বিক্রিয়া চালায় বা বিক্রিয়া শক্তি যোগানো সাহায্য করে। এর ফলে আমরা পাই 12টা পিগ্যাল, যে কারণে এটাকে ক্যালভিন সাইকেল বলে। আমরা আগে ক্রেবস সাইকেল পেয়েছি, সেখানে বিভিন্ন জিনিস রিইউজ করা হয়, যে কারণে এটাকে ক্যালভিন সাইকেল বলা হয়। সেটা হলো এখানে আমরা বেশিরভাগ পিগ্যালকেই রিইউজ করি। তো 12টা পিগ্যালের মধ্যে আমরা ব্যবহার করতে যাচ্ছি 10টা পিগ্যাল। আমি লিখছি আমরা ব্যবহার করব 10টা পিগ্যাল, 10টা ফসফোগ্লিসারিলডিহাইড, 10টা পিগ্যাল আমরা ব্যবহার করতে যাচ্ছি, 10টা পিগ্যাল আমরা ব্যবহার করব রাইবোলোজ বাই ফসফেট নতুন করে উৎপন্ন করব। আর এখানে গুণে দেখেন, এখানে আছে 10 গুণ 3 মানে 30টা কার্বন, আর এখানে আছে 6টা 5 কার্বন অণু মানে 30টা। আরেকবার এটা শক্তি গ্রহণ করতে যাচ্ছে, আর একবার শক্তি গ্রহণ করতে যাচ্ছে 6টা এটিপি থেকে। তো আমাদের আছে 6টা এটিপি। অবশ্যই এরা ফসফেট গ্রুপ হারাচ্ছে, ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করছে, বিক্রিয়া সংঘটিত হচ্ছে, আর পাচ্ছি 6টা এডিপি প্লাস 6টা ফসফেট গ্রুপ, এরা বের হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা একটা সাইকেল। এখন এখানে আমরা কি পাচ্ছি, আমরা ব্যবহার করেছি 12টার মধ্যে 10টা পিগ্যাল, তাহলে আমাদের হাতে আছে 2টা পিগ্যাল, 2টা পিগ্যাল আছে, এই 2টা। এখানে তাহলে পাচ্ছি 6 যোগ 6, তাহলে পাচ্ছি 12টা। এখন আমার কাছে যদি 2টা পিগ্যাল থাকে, এরা এখন তৈরি করবে গ্লুকোজ। এরা তৈরি করবে গ্লুকোজ, যা হলো একটা 6 কার্বনের অণু। এর সংকেত হলো C6H12O6। এখানে একটা কথা মনে রাখবেন, এমন না যে এটা কেবল গ্লুকোজই তৈরি করবে, এটা একটা লম্বা চেইনের কার্বোহাইড্রেট অথবা স্টার্চ হতে পারে, যেটার ব্যাকবোন হলো কার্বন। তো এটাই হলো ডার্ক রিঅ্যাকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। আমরা এখান থেকে বাই প্রোডাক্টগুলো নিলাম, লাইট রিঅ্যাকশনের বাই প্রোডাক্ট এটিপি আর এনএডিপিএইচ। এখানে আরও এটিপি আছে, আর এদের ব্যবহার করলাম কার্বন ফিক্স করার জন্য। একে কার্বন ফিক্সেশন বলা হচ্ছে।
যখন গ্যাসীয় অবস্থায় কার্বন নেওয়া হয় আর একে একটা কঠিন রূপ দেওয়া হয় সেটাকেই বলা হয় কার্বন ফিক্সেশন। তো কেলভিন সাইকেলের মাধ্যমে আমরা কার্বন ফিক্স করলাম আর এর শক্তি আসলো এই অণুগুলো থেকে যারা লাইট রিঅ্যাকশনে উৎপাদিত হয়েছিল। আর যে কারণে একে সাইকেল বলা হচ্ছে সেটা হলো আমরা এই পি গ্যাল উৎপাদন করলাম, এদের কিছু গ্লুকোজ বা অন্য শর্করা উৎপাদনে ব্যবহার করা হলো, আর পি গ্যালের বেশিরভাগ রিসাইকেল করে ব্যবহার করা হলো রাইবোলোজ বাইফসফেট উৎপাদনে, যা আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। এভাবে সাইকেলটি বারবার চলতে থাকে। এখন এই কাজটা কোথায় হচ্ছে সে ব্যাপারে আমরা কিছুই বলিনি। এর পুরোটাই হচ্ছে স্ট্রোমায়, সেই তরলটায় যা ক্লোরোপ্লাস্টের ভেতরে কিন্তু থাইলাকয়েডের বাইরে থাকে। তো এই হলো স্ট্রোমা, যেখানে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনের কাজগুলো হচ্ছে। আর এটা কেবল এটিপি আর এনএডিপিএইচ দিয়েই হচ্ছে না, বরং এখানে বেশ কিছু প্রোটিন বা এনজাইম আছে, বেশ কিছু প্রোটিন আর এনজাইম যা এর কাজের গতিকে সাবলীল করছে। কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ বাইফসফেটের নির্দিষ্ট পয়েন্টে বন্ড করতে সাহায্য করছে এবং একটা নির্দিষ্ট অংশে এটিপির বিক্রিয়াতেও সাহায্য করছে, যা এই দুজনকে একসাথে বিক্রিয়া করতে বাধ্য করে। আর এই এনজাইম হলো, কখন একে বলা হয় রুবিস্কো, আমি পরে বলছি একে কেন রুবিস্কো বলা হয়। তো এটা হলো রুবিস্কো, আমি একটু বড় হাতে লিখছি, রাইবোলোজ বাইফসফেট রুবিস, আর কো হলো কার্বক্সিলাস। এটা এমন দেখতে, এটা হলো একটা বড় একটা প্রোটিন এনজাইমের একটা অণু। এভাবে দেখতে পারেন, একটা অংশে রাইবোলোজ বাইফসফেট বন্ড করছে আর একটা অংশে কার্বন ডাইঅক্সাইড বন্ড করছে। আমি জানি না কে কোথায় আছে। এটিপি বন্ড করছে আরেক দিকে, এটা বিক্রিয়া করে আর একে নির্দিষ্ট দিকে ঝাঁকাঝাঁকি করায় যাতে করে রাইবোলোজ বাইফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, এনএডিপিএইচ আরেক অংশে যুক্ত হয়, আর এটাই সমস্ত ক্যালভিন সাইকেলকে চালু করে রাখে। আমি আপনাদের এখানে বলেছিলাম যে এই রাইবোলোজ বাইফসফেট হচ্ছে আরইউবিপি, এটা হচ্ছে রাইবোলোজ 1,5 বাইফসফেট, আর এই রুবিস্কো এটা হলো রাইবোলোজ 1,5 বাইফসফেট কার্বক্সিলেজ। আমি এটা পুরোপুরি লিখছি না, কিন্তু দেখুন এটা হলো একটা এনজাইম যা কার্বন আর রাইবোলোজ 1,5 বাইফসফেটের মধ্যে বিক্রিয়া ঘটায়। এখন আমাদের ফটোসিনথেসিস শেষ, আমরা শুরু করেছিলাম ফোটন আর পানি দিয়ে এটিপি আর এনএডিপিএইচ তৈরি করার জন্য। তখন এখানে উত্তেজিত ইলেকট্রন ছিল, কেমি অসমোসিস হয়েছে, এটিপি সিনথেস চালু হয়েছে এটিপি তৈরির জন্য, এনএডিপিএইচ ছিল শেষ ইলেকট্রন গ্রহীতা। এরপর এরা ব্যবহৃত হয়েছে কেলভিন সাইকেলে জ্বালানি হিসেবে ডার্ক রিঅ্যাকশনে। নামটা আসলে ঠিক না, এটাকে বলা উচিত লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, কারণ এই কাজটা আলোতেই হয়। এরা লাইট রিঅ্যাকশন থেকে জ্বালানি নিচ্ছে আর কিছু কার্বন ডাইঅক্সাইড নিয়ে এগুলোকে ফিক্স করা হচ্ছে রুবিস্কো এনজাইম দিয়ে কেলভিন সাইকেলে, এবং পাচ্ছেন ফসফোগ্লিসারিলডিহাইড, যাকে গ্লিসারিলডিহাইড 3 ফসফেটও বলা হয়। তারপর এটা গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়। আমরা সবাই এই গ্লুকোজ খাই অথবা এই গ্লুকোজের মাধ্যমেই দেহের শক্তি যোগাই। আর সেলুলার রেসপিরেশনের ভিডিওতে জেনেছিলাম প্রয়োজনে এটাকে এটিপিতেও পরিণত করতে পারি।